প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। কলেজের শিডিউল অনুযায়ী অনার্স দ্বিতীয় বর্ষের সাথে আজকে আমার ক্লাস। তো তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের যে কোর্সটি আমার নেওয়ার কথা ছিল এবং যে কোর্সটি আমি নিচ্ছিলাম, সেই কোর্সেরই প্রায় শেষের দিকে হয়তো আমরা চলে এসেছি। তো যদি আমাদের কোর্সটি খুব শীঘ্রই শেষ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা আরো কিছু বিষয় বা আরো কিছু টপিক যেগুলো হয়তো তোমাদের কোনোভাবে হয়তো স্কিপ হয়েছে, বা হয়তো যে কিছু অঙ্ক যেগুলো আমাদের আরো কিছু প্র্যাকটিস করলে হয়তো ভালো হতো, এই ধরনের জিনিসগুলোর উপরে বা এই ধরনের টপিকগুলোর উপরে প্রয়োজন বোধে পূর্ববর্তী টপিকগুলো রিভিউ ক্লাস সেগুলো আমি কন্ডাক্ট করব। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের আশা করি পুরো সিলেবাসটার উপরে একটা ভালো দখল চলে আসা সুবিধা হবে। তো চলো আজকে কথা না বাড়িয়ে আজকে ক্লাসের স্লাইডে চলে যাচ্ছি। ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের একটু আগে আমি বলেছি যে অনার্স দ্বিতীয় বর্ষের সাথে আমি ক্লাস নিব। তো তোমরা অলরেডি জানো যে তোমাদের যে 201 নম্বর কোর্সটা আছে থিওরি অফ এস্টিমেশন, সেটাই আমি তোমাদেরকে মূলত পড়াচ্ছি। তো তারই ধারাবাহিকতায় এই কোর্সের গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা কি করব সেটা দেখার আগে আমার পরিচয়টি ফর্মালিটি হিসেবে দিয়ে নিচ্ছি। আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। তো আজকে আমরা পড়বো ম্যাথমেটিক্যাল প্রবলেম অন ইন্টারভাল এস্টিমেশন। গত কয়েকটা ক্লাস ধরে আমরা ইন্টারভাল এস্টিমেশন সম্পর্কে পড়ছিলাম। তো ইন্টারভাল এস্টিমেশনের নেসেসারি যে জিনিসগুলো আমাদের মোটামুটি ছিল সেগুলো আমরা দেখেছি। তো এরপরে আমরা এখন আজকে ক্লাসে চলে যাব ইন্টারভাল এস্টিমেশনের উপরে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমে। চলো চলে যাই ম্যাথমেটিক্যাল প্রবলেমে। প্রথমেই যে প্রবলেমটা রয়েছে, আসো আমরা দেখি কি লেখা আছে আমাদের প্রবলেম 1 এ। Let x1, x2 up to xn be a random sample for the population distribution distributed as normal distribution with mean mu and variance sigma square. Find the confidence interval for mu and sigma square. আচ্ছা, তো এখানে আমার বলা হয়েছে যে আমার একটা পপুলেশন ডিস্ট্রিবিউশন আছে, যেটা আমার নর্মাল ডিস্ট্রিবিউশন। এই যে দেখো, নর্মাল ডিস্ট্রিবিউশনের ফর্ম এটা, মানে সংক্ষিপ্ত ফর্ম এটা, উইথ মিন মিউ অ্যান্ড ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার। এই নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আমরা এন সাইজের একটা স্যাম্পল নিয়েছি, x1 x2 আপ টু xn। এখন আমাকে এই যে দুইটা প্যারামিটার মিউ আর সিগমা স্কয়ার, এই দুইটা প্যারামিটারের জন্য আমার কনফিডেন্স ইন্টারভাল বের করতে বলা হয়েছে। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি প্রথম কেসে, যে যখন আমার সিগমা স্কয়ার নোন থাকবে, যেহেতু এখানে আমার একই সাথে দুইটা প্যারামিটার বের করার কথা বলা হয়েছে, তো অবশ্যই সেক্ষেত্রে আমার কিছু কেস আসবে যেগুলো আমাকে কনসিডার করতে হবে। তো প্রথমেই আগে এইটা আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে সিগমা স্কয়ারটা আছে সেটা আমার জানা। যখন এইটা জানা থাকবে তখন আমার কিরকম অবস্থা হয় সেটা আমরা একটু দেখি। দেখো যে if sigma is assumed to be known, we define the statistic z equal to x bar minus mu by sigma by root n। ঠিক আছে, যখন আমার সিগমাটা জানা থাকবে, সিগমা স্কয়ার থেকে সিগমাটা এসছে, সিগমাটা যখন আমার জানা থাকবে, তখন আমার যে স্ট্যান্ডার্ড ভেরিয়েবলটা আছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল যে জেডটা আছে, সেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে, অর্থাৎ সেটা হবে স্ট্যান্ডার্ড। সেক্ষেত্রে সেই স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েবলটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে। তোমরা জানো যে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে কিন্তু মিন মিউ 0, অর্থাৎ মিন 0 আর ভ্যারিয়েন্স কিন্তু 1। ঠিক আছে, তো এটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েবল। ঠিক আছে, তো এবং আমরা জানি যে এটা মূলত আমরা যে আমাদের একটা সেন্ট্রাল লিমিট থিওরাম বলে একটা থিওরাম আছে, যেখানে আমরা জানি যে আমরা যদি সেন্ট্রাল লিমিট থিওরি অনুযায়ী আমরা জানি যে স্যাম্পল সাইজ বড় করার সাথে সাথে দেখা যায় আমার নর্মালি ডিস্ট্রিবিউশনে যেটা থাকে সেটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে পরিণত হয়। ঠিক আছে, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের আমার ভ্যারিয়েবল যদি হয়ে থাকে এক্স, তখন স্যাম্পল সাইজ বড় করতে করতে সেটা যখন স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে পরিণত হয়, তখন সেটার জন্য ভ্যারিয়েবল হয়ে যায় জেড।
আর সেক্ষেত্রে আমার সেই ভ্যারিয়েবলটা ডিফাইন হয় কিভাবে, এই যে এইভাবে যে এক্স বার মাইনাস মিউ বাই সিগমা বাই রুট বার অফ এন, এবং সেক্ষেত্রে এটাকে আমরা লিখি যে এটা নর্মালি স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন এবং সেটা মিন ভ্যারিয়েন্স হচ্ছে 0 1। ঠিক আছে, ওকে। এখন আমরা দুইটা আরবিটারি নাম্বার নেব, একটা হচ্ছে z1 আরেকটা হচ্ছে z2, এবং z1 z2টা এমন ভাবে নিব, দেখো এখানে আমার হচ্ছে আমি এখানে নর্মাল ডিস্ট্রিবিউশনের হচ্ছে একটা ফিগার এখানে ড্র করা দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে যে আমরা জানি যে এই ডিস্ট্রিবিউশনে যে এখানে যে ডায়াগ্রামটা হচ্ছে আমাদের থাকে বেল শেপ ডায়াগ্রাম, সেখানে হচ্ছে আমার এই পাশটা নির্দেশ করা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এই পাশটা নির্দেশ করা হচ্ছে প্লাস ইনফিনিটি, অর্থাৎ আর সেক্ষেত্রে মানে হচ্ছে এটা বাম দিকটা আর এটা হচ্ছে ডান দিকটা। তো এখানে আমরা দুইটা আরবিট্রারি নাম্বার z1 আর z2 নিয়েছি, যেন z1টা এই পাশটাতে থাকে আর z2টা এই পাশে থাকে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা দুইটা ফাংশন পাবো, একটার লিমিট হবে এই মাইনাস ইনফিনিটি থেকে z1 পর্যন্ত, আরেকটা হবে এই z2 থেকে ইনফিনিটি পর্যন্ত, এবং এই অংশটুকু হচ্ছে আলফা বাই 2 আর এই অংশটুকু হচ্ছে আলফা বাই 2। ঠিক আছে, তাহলে দেখো এই জিনিসটাই হচ্ছে আমরা এখানে লিখেছি যে এফ অফ জেড ডিজেড, যেটার লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে z1, যার প্রবাবিলিটি আমরা ডিনোট করবে যে z1 z এর মান হবে আমার হচ্ছে z1 এর থেকে ছোট, অর্থাৎ এই জায়গাটাতে আমার z এর মান কত হবে, z1 এর থেকে ছোট মানগুলোই তো হচ্ছে এই জায়গাতে, তাই না? তো এইটা নির্দেশ করছে। আর এই অংশটা আমার কি নির্দেশ করছে, z2 এর থেকে বড়র দিকে মান। ঠিক আছে, আমরা জানি যে আমরা যদি এই দিকে হচ্ছে তোমার হচ্ছে কাট পয়েন্ট ধরি, মেইন পয়েন্ট ধরি, 0 পয়েন্ট ধরি, তো আমরা ডান দিকে যত যেতে থাকবো তত আমার মান বাড়তে থাকবে, আর বাম দিকে যত যেতে থাকবো আমার মান তত কমতে থাকবে, অর্থাৎ ছোট হতে থাকবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার হচ্ছে প্রবাবিলিটি যে হচ্ছে অংশটুকু, সেই প্রবাবিলিটির অংশটুকু এইটুকু প্রবাবিলিটির অংশটা প্রবাবিলিটি ফর্মে হচ্ছে এভাবে লিখতে পারি। আর হচ্ছে এটাকে যদি আমি হচ্ছে লিমিট দিয়ে ডিস্ট্রিবিউশন ফর্মে হিসেবে লিখি, সেক্ষেত্রে হচ্ছে আমার এভাবে হচ্ছে আমরা লিখতে পারি। তো এইটাকে হচ্ছে এভাবেও লেখা যায়, এটাও লেখা যায়, দুটাই আমরা এখানে লিখলাম। তো প্রথম অংশ এটাও আলফা বাই 2 নির্দেশ করছে, আর এই অংশটুকু হচ্ছে আলফা বাই 2 নির্দেশ করছে। আচ্ছা, এখন দেখো তাহলে আমার আলফাটা কি হবে। ঠিক আছে, আলফা হবে আমার z1 এর থেকে ছোট যে z এর অংশটুকু আছে, এবং z এর থেকে হচ্ছে z2 এর থেকে বড় যে অংশটা আছে। আমি ছবিটাতে আরেকবার চলে যাই, এই যে দেখো z2 এর থেকে বড় যে অংশটুকু আছে, অর্থাৎ তোমরা মানে সহজ ভাষায় যদি আমি বলি তাহলে আমরা বলবো যে এই এরিয়াটা আর এই এরিয়াটা আমরা যোগ করছি, সরি, এই এরিয়াটা আর এই এরিয়াটা, এই এরিয়াটা আর এই এরিয়াটা আমরা যোগ করছি, অর্থাৎ প্রবাবিলিটি অফ z লেস দেন z1 প্লাস প্রবাবিলিটি অফ z গ্রেটার দেন z2, অর্থাৎ আলফা বাই 2 প্লাস আলফা বাই 2। দেখো তাহলে আলফা বাই 2 আর আলফা বাই 2 যদি আমি যোগ করি তাহলে আমার কি আসে, এই যে দেখো আলফা। ঠিক আছে, আচ্ছা, আর এই যে দেখো দুইটা জিনিস যোগ করেছি। এখন এই অংশটা, এই যে এই অংশটা প্লাস এই অংশটা মূলত আমার কি নির্দেশ করছে, ছবিতে আবারও যাচ্ছি, দেখো এই পুরো অংশটা কি, এই পুরো অংশটা তো আমার, এই পুরো অংশটা যদি আমি একেবারে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যদি টোটাল প্রবাবিলিটির কথা চিন্তা করি, তাহলে আমার টোটাল প্রবাবিলিটিটা কি হবে, টোটাল প্রবাবিলিটিটা 1। ঠিক আছে, এখন আমি যদি এই টোটাল প্রবাবিলিটি থেকে প্রবাবিলিটি তো হচ্ছে 1, এই টোটাল প্রবাবিলিটি থেকে যদি এই অংশটুকু এবং এই অংশটুকু বাদ দেই, তাহলে আমি কোন অংশটুকু পাবো, এই মাঝখানের অংশটুকু। ঠিক আছে, দেখো যেটা কিনা আমার হচ্ছে 1 মাইনাস আলফা। ওকে, এই যে দেখো 1 মাইনাস এই অংশটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস আলফা। আচ্ছা, এখন 1 মাইনাস থেকে যদি আমি এই অংশটা বাদ দিই, পুরো 1 থেকে ওই অংশটা বাদ দিলে এই যে মাঝের যে অংশটুকু, মাঝের অংশটুকু কি z1 থেকে z2 পর্যন্ত অংশ, যার মধ্যে z এর মানটা পড়বে। আমি আবারও যাচ্ছি পূর্বের ছবিতে, দেখো এই যে মাঝখানের অংশটুকু, অর্থাৎ z1 লেস দেন z লেস দেন z2, অর্থাৎ এই অংশটুকু আমার হচ্ছে, এই মাঝখানের অংশটুকু আমার ডিনোট করছে। ওকে, যেটা কিনা হচ্ছে আমার 1 মাইনাস আলফা। আচ্ছা, এটা কিন্তু আমরা এভাবেই করছি যে প্রথমে যে অংশটা ছিল দুই পাশটা, যে দুইটা পোর্শন আমরা পেয়েছি, দুইটা পোর্শন প্রথমে যোগ করেছি, যোগ করার পরে দুইটা পোর্শনের উভয় পাশটাই আমি 1 থেকে বিয়োগ করেছি,
1 থেকে বিয়োগ করার পরে আমি কি পেয়েছি, দেখতে পেলাম যে 1 থেকে বিয়োগ করার পরে এই অংশটা যদি আমি 1 থেকে বিয়োগ করি তাহলে আমি এটা পাচ্ছি, অর্থাৎ মাঝখানে যে অংশটুকু। আর ডান পাশে আমার যে 1 মাইনাস আলফা এটাই রয়ে গেল। এখন আমি আলফার মান যদি 0.05 পাই, তাহলে আমার হচ্ছে যে নর্মাল টেবিল আছে সেখানে আমার Z1 এর মান কি আসবে, -1.96, আর Z2 এর মান কি আসবে, 1.96। জাস্ট আমার যে এখানে আমি যে ফর্মটা পেয়েছি এখানে জাস্ট আমার মানটা আমি Z1 Z2 এর মানটা এই যে দেখো বসিয়ে দিলাম এই। আর হচ্ছে আলফা যেহেতু 0.05, 1 মাইনাস 0.05 হচ্ছে 0.95। তো হয়ে গেল এটা। এখন আমরা কি করব, দেখো এই অংশটা তো পেয়েছি। এখন দেখো এটা কি, জেড কি, স্ট্যান্ডার্ড ফর্ম, স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল। তো এই জেডটাকে আমরা ভেঙে লিখব। এই জেডটাকে ভেঙে লিখলে আমার কি হয়, এক্স বার মাইনাস মিউ বাই সিগমা ডিভাইডেড বাই রুট ওভার অফ এন। তো লিখলাম। লেখার পরে এখন আমরা কি করব, যে এখন আমরা যেহেতু আমি মিউয়ের জন্য কনফিডেন্স ইন্টারভাল বের করব, ধীরে ধীরে আমি হচ্ছে এই অংশগুলো, এই অংশটা থেকে বিভিন্ন হচ্ছে এই অংশটা থেকে কিছু ভাগ যোগ বিয়োগ এটা করে শুধুমাত্র এই মিউটাকে রাখার চেষ্টা করব। তো চলো শুধু এই মিউটাকে রাখার চেষ্টা করি, কারণ যেহেতু আমি মিউয়ের জন্য কনফিডেন্স ইন্টারভাল বের করছি। তো দেখো প্রথমেই আমি এই নিচের অংশটা বাদ দিতে চাচ্ছি। এই নিচের অংশটা যদি আমি বাদ দিতে চাই, তাহলে এই অংশটার সাথে যদি আমি এই নিচের অংশটা যেটা আছে এরকম এই অংশটায় কি যদি এই অর্থাৎ সিগমা বাই রুট এন যদি এই অংশের সাথে আমি গুণ করি, তাহলে কাটাকাটি গিয়ে আমার সিগমা রুট এন কিন্তু চলে যায়। কিন্তু একটা সাইডে তো আমি সব ম্যাথমেটিক্স এর নিয়মই আছে যে তোমার হচ্ছে আনইকুয়াল যে পোর্শনগুলো থাকবে বা হচ্ছে ইকুয়ালিটি যদি তুমি ইয়া করো, যে ম্যাথে যে পোর্শনগুলো আছে যে কোনো একটা পোর্শনে একটা ইকুয়েশনের যে বিভিন্ন অংশে যে কোনো একটা অংশে যদি তুমি একটা ফাংশন বা একটা অ্যাক্টিভিটিস করো, তাহলে অন্য পার্টগুলোতে তোমার সেম অ্যাক্টিভিটিস করতে হবে। তাহলে এখানে আমি এই মাঝখানের অংশটাকে যদি সিগমা বাই রুট এন দিয়ে গুণ করি, তাহলে এখানেও আমার গুণ করতে হবে, এখানেও আমার গুণ করতে হবে। তো আমি সেম কাজটা করলাম, সিগমা বাই রুট এন প্রত্যেকটা পাশে এই তিনটা পাশে গুণ করে দিলাম। তো গুণ করার পর এখন কি আসবে, দেখো এই চেহারাটা আসলো। এখন আমি করবো কি, আমার উদ্দেশ্য হচ্ছে শুধু মিউ বের করা। তাহলে হচ্ছে আমি কি করব, এক্স বারটা আমার বাদ দিতে হবে। তো এক্স বারটা বাদ দেওয়ার জন্য আমি কি করব, যে এখানে এক্স বারটা হচ্ছে তোমার, আচ্ছা এক্স বারটা হচ্ছে জাস্ট আমি এখন এক্স বারটা হচ্ছে মাইনাস করে দিব। এক্স বার যদি মাইনাস করে দিই, তাহলে দেখো এখানে হচ্ছে মাইনাস এক্স বার আসবে, এখান থেকে এক্স বারটা চলে যাবে, এখানেও মাইনাস এক্স বার আসবে। তাহলে আমার মাইনাস মিউ থাকে। মাইনাস মিউকে আমি প্রত্যেকটা পাশে যদি, কিন্তু আমার তো বের করতে হবে মিউ, তাই প্রত্যেকটা পাশে যদি আমি -1 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে কিন্তু আমার শুধুমাত্র মিউ থেকে যাবে। আর এই যে সাইনগুলো আছে এই সাইনগুলো কিন্তু আমার উল্টে যাবে। আমি যদি উভয় পাশে প্রত্যেক পাশে -1 গুণ করি, অবশ্যই আমার এই সাইন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ উল্টে যাবে। যেখানে আমার লেস দেন আছে সেটা গ্রেটার দেন হয়ে যাবে, গ্রেটার দেন এটা আমার লেস দেন হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো করার পরে হচ্ছে অ্যাট লাস্ট সর্বশেষে আমার চেহারাটা আসবে রিসাইজ করার পরে এক্স বার মাইনাস 1.96 সিগমা বাই রুট এন লেস দেন মিউ লেস দেন এক্স বার প্লাস 1.96 সিগমা বাই রুট এন। ঠিক আছে, সমান সমান 0.95, এটা প্রবাবিলিটি 0.95। তো এটাই হলো আমার সেই 95% কনফিডেন্স ইন্টারভাল ফর মিউ, যখন আমার সিগমা স্কোয়ারটা জানা। যেহেতু আমার মিউ সিগমা স্কোয়ার দুইটা প্যারামিটার একই সাথে আছে, তাই একটা প্যারামিটারকে আমরা নোন ধরে নিয়ে আরেকটা প্যারামিটারের মান হচ্ছে আমরা এখান থেকে বের করে ফেললাম। আচ্ছা, এইবার হচ্ছে আমি ধরে নিব যে সিগমা স্কোয়ারটা আমার আননোন। এখন আমরা কি করব, সিগমা স্কোয়ার আননোন, এতক্ষণ আমরা সিগমা স্কোয়ার নোন ধরে কাজ করেছি। যখন সিগমা স্কোয়ার তোমার আননোন হবে, তখন সিগমা স্কোয়ারটাকে ধরে নেওয়া হবে এস স্কোয়ার। আর সেক্ষেত্রে এস স্কোয়ারের সূত্র আমরা জানি 1/n-1। এই যে এখানে দেখো 1/1 সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে স্ট্যাটিস্টিক্সটা কি হবে, স্ট্যাটিস্টিক্সটা হবে টি ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই এস ডিভাইড বাই রুট এন, যেটা কিনা টি ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ n-1 ডিগ্রিস অফ ফ্রিডম। আচ্ছা, সেক্ষেত্রে তোমার T2 T1 T2 হবে সেক্ষেত্রে আমার কনফিডেন্স লিমিট। আর তখন আমরা দেখো প্রথমে যে কাজটা আমরা করেছিলাম যখন সিগমা স্কোয়ার নোন ছিল, ওই কাজের মধ্যে কিছুটা কাজ করব, শুধু ওখানে আমার জেড ছিল আর এখানে আমার
T1 আর T2 ব্যবহৃত হবে। Z1 Z2 এর পরিবর্তে হচ্ছে T1 T2 ব্যবহৃত হবে, আর Z এর পরিবর্তে জাস্ট T ব্যবহৃত হবে। এই যে দেখো পূর্বের মতোই, আগে ছিল -ইনফিনিটি থেকে Z1, আর এখানে হচ্ছে -ইনফিনিটি থেকে T1 FT DT ইকুয়াল টু প্রবাবিলিটি অফ, ওখানে ছিল Z লেস দেন Z1, আর এখানে হচ্ছে T লেস দেন T1 ইকুয়াল টু আলফা। সেম ওয়েতে হচ্ছে এটাও লিখলাম। তো লেখার পরে আচ্ছা, আর T1 T2 এটা হচ্ছে ইজিলি আমরা হচ্ছে আমাদের যে টি টেবিল আছে, টি ডিস্ট্রিবিউশনের যে টেবিল আছে, সেখান থেকে আমরা হচ্ছে গিভেন আলফার জন্য মান বের করে ফেলতে পারবো। তো সেম ওয়েতে আগের অঙ্কটার মতোই T লেস দেন T1 হচ্ছে যে দুইটা পোর্শন আছে, ওই দুইটা পোর্শন ওই যে Z1 এর থেকে ছোট এবং Z2 এর থেকে বড়, ওই যে দুইটা পোর্শন যে ছিল আমরা করেছিলাম, এখানে জাস্ট এতটুকুই পার্থক্য যে এখানে Z1 এর জায়গায় T1, Z2 এর জায়গায় T2, এরকম করে হচ্ছে একেবারে ঠিক সেম ওয়েতে আগেরটার মতো করে লিখে ফেললাম। তারপরে উভয় পাশটা হচ্ছে 1 থেকে বিয়োগ করলাম, করার পরে এই অংশটুকুকে যদি আমি 1 থেকে বিয়োগ দেই, তাহলে আমার T1 লেস দেন T লেস দেন T2 আমরা করতে পারি। তোমরা এক্ষেত্রে একটা করতে পারো যে তোমাদের যদি এখানে হুট করে দেখতে প্রবলেম হয়, তোমরা একটা হচ্ছে বেল শেপড এঁকে নিতে পারো। ওই Z1 Z2 Z এর জন্য যেভাবে এঁকেছিলে সেভাবে একটা বেল শেপ T1 T2 এর জন্য এভাবে এঁকে নিতে পারো। তাহলে হচ্ছে তোমাদের হচ্ছে এই জিনিসগুলো ছবি দেখে দেখে লিখতে সুবিধা হবে। ঠিক আছে, তো এটা গেল। এখন হচ্ছে প্রবাবিলিটি, এই যে দেখো সেম জিনিস, এই টি এর পরিবর্তে জাস্ট আমরা হচ্ছে টি ডিস্ট্রিবিউশনের ফর্মটা এখানে লিখে ফেলেছিলাম, আর ওখানে হচ্ছে জেড এর হচ্ছে ফর্মটা লিখে ফেলেছিলাম, আর এখানে টি এর ফর্মটা। ওকে, আচ্ছা, তো লিখে সেম ওয়েতে হচ্ছে ওই যে এস বা মাইনাস মিউ করলাম, এস বাই √n সব পাশে গুণ করে দিব, গুণ করার পরে এটা পাবো। তারপরে হচ্ছে ওই ঠিক আগের মতোই জাস্ট মাঝখানে মিউটাকে রেখে আর বাকি সব জিনিস সেম থাকবে, বাকি জিনিসগুলো হচ্ছে দুই পাশে যোগ বিয়োগ করে দিব, করে দিলে হচ্ছে আমার মোটামুটি এইটা যেই ফর্মটা আসবে সেটা হচ্ছে আমার 100 × 1 - α% কনফিডেন্স ইন্টারভাল ফর মিউ। আচ্ছা, তো মিউ এর জন্য আমরা কনফিডেন্স ইন্টারভাল পেয়ে গেলাম দুইটা কেসের জন্য, যখন সিগমা স্কয়ার নোন এবং সিগমা স্কয়ার আননোন। এবার হচ্ছে আমরা সিগমা স্কয়ারের জন্য কনফিডেন্স ইন্টারভাল বের করবো। এতক্ষণ মিউ এর জন্য হয়েছে, এখন সিগমা স্কয়ারের জন্য। আচ্ছা, এখন আমরা জানি যে সামেশন xi - x বা হোল স্কয়ার বাই সিগমা স্কয়ার, এটা হচ্ছে পাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ n-1 ডিগ্রিস অফ ফ্রিডম। ঠিক আছে, যেটা কিনা সিগমা স্কয়ারের উপরে ডিপেন্ডেন্ট। এখন আমরা দুইটা পয়েন্ট চুজ করে নিব, একটা হচ্ছে k1 আর একটা হচ্ছে k2। ওকে, এখানেও কিন্তু একই, দেখো এখানেও সেম জিনিস, ওখানে Z1 Z2 ছিল, তারপরটাতে T1 T2 ছিল, আর এখানে আমার কি আছে দেখো k1 আর k2 আছে। ওকে, আর এখানে হচ্ছে আমার ওখানে Z ছিল, আর এখানে Z এর পরিবর্তে হবে কাই স্কয়ার। ওকে, আচ্ছা, এই যে দেখো কাই স্কয়ার লেসার ইকুয়াল k1, এই যে দেখো আলফা 1, কাই স্কয়ার গ্রেটার ইকুয়াল k2 আলফা 2, দুটোকে হচ্ছে যোগ করেছি, যোগ করে হচ্ছে আমার টোটাল আলফা 1 প্লাস আলফা 2 ইকুয়াল টু আলফা, সেটা এই যে দেখো এখানে আমি পাশে লিখেও, এখানে একটু পাশে লিখেও দেওয়া আছে যে আলফা 1 প্লাস আলফা 2 হচ্ছে আলফা, আর হচ্ছে সেক্ষেত্রে আলফা 1 ইকুয়াল টু আলফা বাই 2 এই যে আছে। তো ঠিক আগের মতো করে হচ্ছে দুইটা যোগ করলাম, যোগ করার পরে দেখো এখানে 1 থেকে পুরো অংশটা বিয়োগ করে দিলাম, এই পাশেও সেম কাজ করলাম। তারপরে 1 থেকে এই পুরো অংশটা, অর্থাৎ যে এই অংশটা আর হচ্ছে এই অংশটা আর এই অংশটা বাদ দেওয়ার পরে যে মাঝখানের অংশটুকু আমার থাকছে এই যে দেখো এই যে k1 লেসার ইকুয়াল কাই স্কয়ার, কে লেসার ইকুয়াল হচ্ছে k2, এই যে মাঝখানের অংশটা প্রবাবিলিটি আমার রয়ে গেল, যেটা কিনা 1 - আলফা। তো হচ্ছে আবার এই যে কাই স্কয়ার ফর্মটা আমি এখানে বসিয়ে দিলাম, আগে যে কাজ করেছিলাম সেম জিনিস, শুধু হচ্ছে মানে প্রসিডিউরটা সেম, শুধু হচ্ছে তোমার জিনিসগুলোর চেহারাগুলো ভিন্ন হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কাই স্কয়ার গ্রেটার ইকুয়াল k2 ইকুয়াল টু 1 - আলফা বাই 2, আর কাই স্কয়ার গ্রেটার ইকুয়াল k2 প্রবাবিলিটি আমরা পেলাম আলফা বাই 2। আচ্ছা, দেখো এখানে হচ্ছে ওই যে আগের মতোই জাস্ট হচ্ছে সিগমা স্কয়ারটাকে মাঝে রেখে আমরা কিছু ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পরে হচ্ছে আমরা এই যে দেখো কনফিডেন্স ইন্টারভালটা পেয়ে গেছি 100 × 1 - α% কনফিডেন্স ইন্টারভাল। লাস্ট মোমেন্টে আমরা পেলাম কি 1/k1 n-1 s স্কয়ার মাইনাস 1/k2 n-1 s স্কয়ার। এবার আমরা চলে যাচ্ছি 2 নাম্বার প্রবলেম। 2 নাম্বার প্রবলেমে দেখো আমার এখানে বলা আছে যে এখানে আমার একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে হচ্ছে থিটা ই ইনভার্স থিটা এক্স। এই ডিস্ট্রিবিউশন থেকে, এই ডেনসিটি ফাংশন থেকে হচ্ছে আমার একটা এন সাইজের একটা স্যাম্পল নেওয়া হয়েছে x1 x2 up to xn।
যেখানে এক্স এর মানও পজিটিভ আর জিরো থিটার মানও হচ্ছে আমার পজিটিভ। এখন আমি ধরে নিয়েছি যে জি অফ থিটা ইকুয়াল টু ইনভার্স থিটা, যেখানে থিটা গ্রেটার দেন 0। এখন আমাকে হচ্ছে 100 ইন্টু 1 মাইনাস আলফা পার্সেন্ট বেজিয়ান ইন্টারভাল অফ থিটা বের করতে হবে। তোমাদের কিন্তু আগেই আমি বলেছি যে বেজিয়ান ইন্টারভাল ইউজ করে কনফিডেন্স ইন্টারভাল বের করা, এটা তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট একটা হচ্ছে টপিক। ওকে, আচ্ছা দেখো আমরা কিন্তু অলরেডি হচ্ছে সেই বেজিয়ানে চলে এসেছি, বেজিয়ান ইন্টারভালে। ওকে, the given density function is given by, প্রথমে এটা আমরা লিখে নিলাম। তারপরে আমরা যে কাজটা করব যে এটার জন্য যে জয়েন্ট ডেন্সিটি ফাংশন আছে সেই জয়েন্ট ডেন্সিটি ফাংশনটা আমরা সুন্দর করে লিখে ফেললাম। লেখার পরে এখন আমরা কি করব যে প্রায়র ডিস্ট্রিবিউশন আর পোস্টিরিয়র ডিস্ট্রিবিউশনটা হচ্ছে জেনে ফর্মটা লিখবো। তাহলে দেখো যে প্রায়র ডিস্ট্রিবিউশন অফ থিটা ইজ গিভেন বাই জি অফ থিটা ইকুয়াল টু ইনভার্স থিটা, আর সেক্ষেত্রে আমার পোস্টিরিয়র ডেন্সিটি ফাংশনটা হবে এই চেহারা। ঠিক আছে, যে এফ অফ থিটা গিভেন x1 x2 up to xn, এফ অফ x1 up to xn গিভেন থিটা, এই যে জি অফ থিটা হচ্ছে তোমার প্রায়র ডিস্ট্রিবিউশন। আর হচ্ছে দেখো নিচে যাবে কি আমার পুরোটা পুরো রেঞ্জের উপরে, উপরে যে জিনিসটা আছে সেইটাই হচ্ছে পুরো রেঞ্জের উপরে যাবে। ঠিক আছে, 0 to ইনফিনিটি ডি থিটা। তোমরা হচ্ছে বেস থিওরি যদি কেউ পড়ে থেকে থাকো তাহলে এইটা তোমাদের জন্য সবচেয়ে সহজ হবে। ওকে, তাহলে হচ্ছে এখন হচ্ছে আমরা কিছুই না, জাস্ট মান বসাবো। এই যে ফাংশনটার মান বসাবো যে x1 x2 up to xn given থিটা, এটার জন্য হচ্ছে এই যে ফর্মটা বসালাম, সূত্রটা। জি অফ থিটা হচ্ছে ফর্মটা হচ্ছে ইনভার্স থিটা, এটাও বসালাম। আর সেম জিনিসটা হোল রেঞ্জের উপর 0 to ইনফিনিটি করলাম। ওকে, এখন আমরা করবো কি, থিটা টু দি পাওয়ার এনটি নিয়ে দেখো ই ইনভার্স একটা পাওয়ার আছে, আবার ই ইনভার্স একটা পাওয়ার আছে। তাহলে বেসমেন্ট যেহেতু সেম, তাহলে হচ্ছে এটা আমরা অবশ্যই প্লাস করে লিখতে পারি। সেক্ষেত্রে এটা লেখা হয়ে গেল। লেখার পরে হচ্ছে নিচে আমি করব কি, দেখো নিচেও আমরা সেম কাজ করেছি। এই যে দেখো ই দুইটা বেসমেন্ট সেম, এই দুইটা জিনিস আমরা যোগ করে এখানে লিখে ফেলেছি। আর থিটা টু দি পাওয়ার হচ্ছে এন আছে, তো এনটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে n প্লাস 1 মাইনাস 1 লিখলাম। কেন লিখলাম, যে আমরা যদি এই ফর্মে লিখতে পারি তাহলে পরবর্তীতে আমরা গামা ডিস্ট্রিবিউশনের একটা ফর্মে ফেলার হচ্ছে যথেষ্ট পসিবিলিটি আছে। তো দেখো, তো উপরে যা আছে করলাম, পরের লাইনে দেখো এটা পুরো গামা ডিস্ট্রিবিউশনের ফর্মে পড়ে গেছে। তো আমরা সেক্ষেত্রে গামা ডিস্ট্রিবিউশনের ফর্মটা সরাসরি লিখে ফেলি। আচ্ছা, লিখে ফেলার পরে হচ্ছে কিছু রিঅ্যারেঞ্জ করে আমার এই লাইনটা আসলো, যেখানে আমার এক্স হচ্ছে গামা ডিস্ট্রিবিউশন ফলো করবে উইথ আলফা পি, আর থিটা ফলো করবে হচ্ছে যে ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে এন এক্স বার প্লাস 1 এন প্লাস 1। ওকে, আচ্ছা এখন ইউ হচ্ছে তোমার কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করবে। ওকে, ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বেস এন্ড ইন্টারভাল অফ থিটা উই হ্যাভ টু ডিটারমাইন টু ভ্যালু। আমাদেরকে দুইটা ভ্যালু হচ্ছে ফার্স্টে ডিটারমাইন করে নিতে হবে বেস এন্ড ইন্টারভাল অফ থিটা বের করার জন্য। একটা হচ্ছে কাই স্কয়ার 1 মাইনাস আলফা বাই 2, আর একটা হচ্ছে কাই স্কয়ার আলফা বাই 2। তো দেখো এই যে কাই স্কয়ার মানটা 1 মাইনাস আলফা বাই 2 কাই স্কয়ার আর আলফা বাই 2 এর কাই স্কয়ার মধ্যবর্তী স্থানে পড়বে, তার প্রবাবিলিটি 1 মাইনাস আলফা। তো এখন আমি এই ফর্মটার মধ্যেই হচ্ছে মান বসিয়ে কাজগুলো আমি করব। তো কাই স্কয়ার মানটা আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন যেহেতু আমার থিটার জন্য হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল বের করতে হবে, থিটাটা মাঝখানে রেখে বাকি সব জিনিস আমি চেঞ্জ করে ফেলবো। তাহলে মাঝখানে থিটাকে রেখে এই জিনিসটা যদি বাদ দিতে চাই তাহলে সব পক্ষে এই জিনিসটা দিয়ে ভাগ করতে হবে। তো এই যে সব ভাগ করার পরে সব সাইডে হচ্ছে আমরা এই চেহারাটা পেলাম। তাহলে আমরা কি 100 into 1 minus alpha percent Bayesian interval for theta পেয়ে যাচ্ছি হচ্ছে chi square 1 minus alpha by 2 into 1 plus এটা, আর হচ্ছে এটা কমা এটা, এটি হচ্ছে আমার 100 into 1 minus alpha percent Bayesian interval for theta। এরপরে চলে আসি কনফিডেন্স ইন্টারভালের সলিউশন। আচ্ছা, del f of x equal to f of x given theta equal to theta e inverse theta x, thus লাইক, তাহলে সেক্ষেত্রে আবার লাইকলিহুড ফাংশনটা কি হবে, লাইকলিহুড ফাংশনটা হবে থিটা টু দি পাওয়ার n e ইনভার্স থিটা সামেশন xi। এখন আমি উভয় পাশে লগ নেব, যদি লগ নিই তাহলে লগ n সমান সমান হচ্ছে, এইটাতে লগ নিলে আমার হচ্ছে লগ অফ থিটা টু দি পাওয়ার n হচ্ছে n লগ থিটা, আর হচ্ছে লগ অফ ই ইনভার্স এটা করলে আসে আমার মাইনাস থিটা সামেশন xi। তো হচ্ছে এটাকে হচ্ছে আবার আমি এই লগারিদমকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করার পরে আমরা পেলাম হচ্ছে n বাই থিটা মাইনাস n এক্স বার। এরপরে আমি যদি সেকেন্ড ডেরিভেটিভ করি এই জিনিসটাকে, সেকেন্ড ডেরিভেটিভ করলে অর্থাৎ ডেল স্কোয়ার লগ এল বাই ডেল থিটা স্কোয়ার করলে আমরা পাচ্ছি মাইনাস n বাই
থিটা স্কয়ার। এখন দেখো ভি অফ ডেল লগ এল বা ডেল থিটা ইকুয়াল টু এখানে হচ্ছে মানে ভ্যারিয়েন্সটা, হ্যাঁ এটা ভ্যারিয়েন্স হচ্ছে সূত্রটা লিখলাম, লেখার পরে হচ্ছে এটাকে আমরা হচ্ছে লিখতে পারছি যে মাইনাস এক্সপেকটেশন অফ ডেল স্কয়ার লগ এল বাই ডেল থিটা স্কয়ার। এই ধরনের জিনিস তোমরা হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর পদ্ধতিতে কিন্তু তোমরা এগুলো করেছো অলরেডি। আচ্ছা, তো এইটা করলে কি হয়, এক্সপেকটেশন অফ এটার মান কি মাইনাস এন বাই থিটা স্কয়ার। তো আলটিমেটলি আমি ভ্যারিয়েন্সটা পেলাম হচ্ছে এন বাই থিটা স্কয়ার। তাহলে এখন আমার জেড এর যে ফর্মুলাটা আছে সেখানে হচ্ছে আমি এই যে ভ্যারিয়েন্সটা বের করার উদ্দেশ্য ছিল আমার এটা, যে জেড এর যে ফর্মুলাটা আছে এখানে যেন আমি মানটা বসিয়ে দিতে পারি। তাহলে ডেল লগ এল বাই ডেল থিটা এটা হচ্ছে এটা পেলাম, বসাই দিলাম, এটাও হচ্ছে আমরা বসিয়ে দিলাম। কিছু ক্যালকুলেট করার পরে আমরা পেলাম হচ্ছে √n1 মাইনাস থিটা এক্স বার, অর্থাৎ জেড ইকুয়াল টু √n1 মাইনাস থিটা এক্স বার, যেটা কিনা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে উইথ মিন 0 অ্যান্ড ভ্যারিয়েন্স 1। আচ্ছা, এখন হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল বের করার জন্য আমার Z1 Z2 দুইটা লাগছে। একেবারে পূর্বে যে অঙ্কটা ছিল সেম প্রসিডিউরে আমরা হচ্ছে করব। করার পরে দেখো একেবারে এটা আর হচ্ছে পুনরায় আমি আর বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে সেম জিনিস এত বারবার করে মানে করা হয়ে যাচ্ছে। তো হচ্ছে দেখো এগুলা করার পরে হচ্ছে আমরা মোটামুটি Z1 = Z2 = T আলফা পেলাম। তো এখানে দেখো এই যে কনফিডেন্স ইন্টারভালের জন্য চেহারাটাও পেয়ে গেলাম। এই গেল তোমার হচ্ছে 2 নাম্বার প্রবলেম। তো এরপরে আমরা চলে যাচ্ছি 3 নাম্বার প্রবলেমে। 3 নাম্বারে আমার আছে কি দেখো, যে আমার বেজিয়ান ইন্টারভাল বের করতে বলা হয়েছে, যেখানে কিনা আমার হচ্ছে প্রায়র ডিস্ট্রিবিউশন পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে। এই যে দেখো g of theta 1 by gamma alpha beta to the power alpha theta to the power alpha minus 1 e inverse theta by theta inverse theta by beta এটা দেওয়া আছে। আর দেওয়া আছে f of x given theta x inverse theta plus 1। ওকে, এটার জন্য হচ্ছে এই ডিস্ট্রিবিউশনের জন্য আমার হচ্ছে 100 × 1 minus alpha% বেজিয়ান ইন্টারভাল বের করতে বলা হয়েছে। এখন যেহেতু আমার এটা দেওয়া আছে এবং জয়েন্ট সেক্ষেত্রে আমার এই ফাংশনটার জন্য আমরা জয়েন্ট ডেন্সিটি ফাংশনটা প্রথমেই আমরা এইভাবে লিখে ফেললাম। সেক্ষেত্রে আমার প্রায়র ডেন্সিটি যেহেতু আমার জানা আছে জি অফ থিটা যেটা, তাহলে আমি পোস্টেরিয়র ডেন্সিটিটাকে আমরা হচ্ছে এইভাবে লিখে ফেলতে পারবো যে জয়েন্ট ডিস্ট্রিবিউশন সমান সমান হচ্ছে, দেখো এই যে পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন f of x1 x2 up to xn by theta g of theta ডিভাইড বাই হচ্ছে এই পুরো রেঞ্জের উপরে হচ্ছে আমার উপরে যে অংশটা আছে সেটার ইন্টিগ্রেট। এখন দেখো আমরা কি করব, জাস্ট হচ্ছে একটু মান বসিয়ে দিয়ে কিছু ক্যালকুলেশন করব। তো সেক্ষেত্রে দেখো এবং ক্যালকুলেশন করে এমন ভাবে করব, দেখো এখানে আমি কিছু ট্রান্সফরমেশন সাইডে দেখানো আছে যে xi ইনভার্স থিটা প্লাস 1 এটাকে ট্রান্সফর্ম করে আমরা এভাবে লিখব। তো সেটা হচ্ছে এখানে মানটা বসিয়ে দেব। মানটা বসিয়ে দেওয়ার পর আমরা পাবো থিটা টু দি পাওয়ার n প্লাস আলফা মাইনাস 1 ই ইনভার্স। দেখো এখানে ই বেসমেন্টের সেম জিনিস আছে। তো হচ্ছে সামেশন লগ এক্স এটাকে আলাদা জিনিস রেখে আর বাকি সবকটা জিনিস আমি ই এর পাওয়ারে যেটা আছে সেটা যোগ করে দিলাম। করার পরে হচ্ছে আর হচ্ছে যেহেতু এখানে যে অংশটা করেছি একই সেম জিনিস, যেহেতু নিচেও আমরা ইন্টিগ্রেশন সাইনটা বসিয়ে জাস্ট সেম কাজটা করে দিব। ওকে, তো হচ্ছে এই ছিল হচ্ছে আজকে ক্লাস। তো আশা করি তোমাদের হচ্ছে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, কারণ হচ্ছে প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো পারা যাবে না। বরাবরই আমি সবসময় এই কথাটাই বলে থাকি। তো ইন্টারভাল এস্টিমেশনের হচ্ছে মোটামুটি যদি আরো কিছু অঙ্ক করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি দেখাবো তোমাদের, অথবা এরপরে হয়তোবা আমি তোমাদের হচ্ছে ইউএমভি এমভিবি ইউ এগুলোর উপরে কিছু অঙ্ক হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারি। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, সামনের দিন আবার তোমাদের সাথে দেখা হবে। ততদিন না, সবসময় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনাই থাকে এবং থাকবে। এবং করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে, বেশি একটা বাইরে যাবে না খুব প্রয়োজন ছাড়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।